সামরিক শক্তি, অর্থনীতি আর বাণিজ্যে যে চীন এখন সারা বিশ্বে রাজত্ব করছে, সে চীনে একটা সময় মানুষ দুবেলা দুমুঠো খেতে পারত না, লেগে থাকতো দুর্ভিক্ষ। পাশাপাশি অভ্যন্তরীণ লড়াই আর ক্ষমতার দ্বন্দ্ব তো ছিলই। অথচ মাত্র কয়েক দশকে সেই চীন এখন আমেরিকার সাথে টেক্কা দিচ্ছে। আমেরিকাও চীনকে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করে। কিন্তু চীন কিভাবে এত দ্রুত সব দিকে উন্নতি করল, বিস্তারিত জেনে নেওয়া যাক। 1949 থেকে 1976 সাল পর্যন্ত চীনের ক্ষমতায় ছিল দেশটির কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। এরপর 1978 সালে চীনের ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। বর্তমান চীনের যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেটি শুরু হয় দেং জিয়াওপিং এর হাত ধরেই। তিনি চীনের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। জিয়াওপিং প্রথমেই কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনেন। তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। এর ফলে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয়। এর সাথে সাথে জিয়াওপিং নজর দেন ক্ষুদ্র কুটির শিল্পের দিকে। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো, সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকানাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্পক্ষেত্রেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। দেং জিয়াওপিং পরিবর্তন আনেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও। 1978 সালের আগে চীনে পিপলস ব্যাংক অফ চায়না নামে একটিমাত্র ব্যাংক ছিল, যেটি একই সাথে কেন্দ্রীয় এবং ব্যবসায়িক ব্যাংক হিসেবে কাজ করত। 1978 সালের পর ব্যাংকটি একটি আধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করে এবং গঠিত হয় ব্যবসায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট এবং বীমা সংস্থা। ফলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হয়। দেং জিয়াওপিং বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন। তখনকার চীনে শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়। দেং জিয়াওপিং চীনকে আরও বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলেন। ফলে আস্তে আস্তে কৃষি নির্ভর দেশটির অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে। চীনকে বিনিয়োগ বান্ধব করার জন্য চীন সরকার বিভিন্ন জোন তৈরি করে। তৈরি হয় অর্থনৈতিক জোন, টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন, উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন জোন ইত্যাদি। ফলে চীনের প্রতি বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হয় এবং চীন পণ্য উৎপাদন ও রফতানিতে পায় অভাবনীয় সাফল্য। এছাড়াও চীনের সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক হওয়ার ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম, তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা সম্ভব হয়। এদিকে বর্তমানে বিশ্ব উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে চীনের অবিচ্ছেদ্য অংশ তাদের রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ সম্পদ। আধুনিক প্রযুক্তির প্রতিটি স্তরে, যেমন স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, উন্নত চিপসেট থেকে শুরু করে অত্যাধুনিক বিমান পর্যন্ত এই ধাতুগুলোর প্রয়োজনীয়তা অপরিহার্য। চীন বর্তমানে বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে, যা তাদের উদ্ভাবনের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীনের খনিজ ভাণ্ডারের উপর আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকেও ব্যাপকভাবে নির্ভর করতে হয়। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এবং উচ্চ প্রযুক্তির গ্রিন এনার্জি সেক্টর মূলত চীনের সরবরাহ চেইনের উপর নির্ভরশীল। যদি চীন এই খনিজ রফতানি সীমিত করে দেয়, তবে বৈশ্বিক প্রযুক্তি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। অর্থাৎ কৃষি বাজার উন্মুক্তকরণ, কুটির শিল্পের উন্নতি, ব্যক্তি বিনিয়োগের স্বাধীনতা, বৈদেশিক বিনিয়োগ, আধুনিক ব্যাংক ব্যবস্থা, দ্রুত শিল্পায়ন ও নগরায়ন, সব মিলিয়ে চীন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য।